ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রী। আজ আমি আলোচনা করব ক্লাস 9-এর স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে। দ্বিতীয় মহাযুদ্ধের আগে 1936 থেকে 1939, বিশেষ করে 1936 সালে স্পেনে গৃহযুদ্ধ হয়। তার আগে আমাদের এই স্পেন সম্পর্কে দু চার কথা জেনে নিতে হবে। তোমরা জানো যে নেপোলিয়ন বোনাপার্ট যখন ফ্রান্সের সম্রাট ছিলেন তখন তিনি স্পেন আক্রমণ করে তিনি নিজেই স্বীকার করেছিলেন যে স্পেনীয় ক্ষতি আমার পতনের অন্যতম কারণ। তখন কিন্তু স্পেনের শক্তি ছিল। 1800 সালের শেষের দিকে, 1801 থেকে 1899, এই সময়ের শেষের দিকে আমরা দেখব যে স্পেন একটা দুর্বল রাষ্ট্র, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, রাজনৈতিক দিক থেকে অস্থির একটা রাষ্ট্র, এবং সেখানে যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্র দুর্বল রাজতন্ত্র ছিল। আর স্পেনের সমাজ ছিল মধ্যযুগীয় সমাজ। মধ্যযুগীয় সমাজ বলতে তোমরা জানো যে মধ্যযুগের বৈশিষ্ট্য ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, সামন্ততান্ত্রিক অর্থনীতি। সেই সময় স্পেনের সমাজে যারা জমির মালিক, জোতদার এবং রাজা প্রভাব বিস্তার করেন, আর ভূমিদাস, খেটে খাওয়া মানুষ, তাদের কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না। যাজক যারা, ধর্মীয় নেতা, অভিজাত এবং রাজা, গুড ফর নাথিং, অর্থাৎ এরা ছিলেন অপদার্থ এবং এরা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। বুর্ব বংশের ত্রয়োদশ অ্যালফান্সো এরকম পরিস্থিতিতে সিংহাসনে বসেন এবং অ্যালফান্সোকে স্পেনের সংসদ কর্টেস সাহায্য করত। কর্টেস হলো সমকালীন স্পেনের আইনসভা। তারপর আমরা লক্ষ্য করি যে স্পেনে নতুন একটা মিলিটারি শাসন চালু হয়। মিলিটারি শাসন কি? তোমরা শিখেছো যে রাজতন্ত্রে রাজাই হলো ক্ষমতার অধিকারী। রাজা আইন তৈরি করেন, শাসন করেন এবং বিচার করেন। এই শাসন হলো রাজতান্ত্রিক। আর মিলিটারি শাসনের মিলিটারি হেড, তার হাতে ক্ষমতা থাকবে, আর মিলিটারিদের প্রভাব প্রতিপত্তি থাকবে। আর অন্যান্য সিভিল পপুলেশন, সাধারণ নাগরিক, কমন পিপল বলা হয় এদের কোনো কর্তৃত্ব থাকবে না। দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বিশাল পরিবর্তন আনে প্রত্যেকটা রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে। এর যে কুপ্রভাব, তার ফল স্পেনের উপরে পড়ে। তাই স্পেনের অবস্থা ছিল ভয়াবহ অবস্থা, অরাজকতা ছিল। স্পেনের রাজনৈতিক ক্ষেত্রে দুর্বলতা, অরাজকতা ছিল। প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই একটা ইনডিসিপ্লিন অর্থাৎ অরাজকতা ছিল।
রাজনৈতিক ক্ষেত্রে অরাজকতা কী ছিল? 5 বছরে স্পেনে 10টি মন্ত্রিসভার পতন হয়েছে। মন্ত্রিসভা গঠন হয়েছে, আবার পতন হয়েছে, আবার গঠন হয়েছে, আবার পতন হয়েছে। এইভাবে 10টি মন্ত্রিসভা পরপর গঠিত হয়েছে, আবার তার মন্ত্রিসভা ভেঙেও গেছে। এই যে একে বলা হয় একে কি বলা হয়? পলিটিক্যাল ল্যাক অফ পলিটিক্যাল স্টেবিলিটি, অর্থাৎ রাজনৈতিক স্থিরতার অভাব। রাজনৈতিক স্থিরতা মানে শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা জনগণকে ঠিকমতো শাসন করতে পারছেন না, তাদের তৈরি আইনকে জনগণ মানছে না, প্রশাসনে দুর্নীতি আছে, বিচার ব্যবস্থা নিরপেক্ষ নেই। একে বলা হয় পলিটিক্যাল স্টেবিলিটির অভাব। এরকম ঠিক পরিস্থিতিতে শিল্প কারখানা যেগুলি আছে, শিল্পের শ্রমিকরা ধর্মঘট করছে। যারা লেবার, শিল্পের শ্রমিক, তাদের সঙ্গে মালিকের বিরোধ দেখা দিয়েছে। সন্ত্রাসবাদী যারা গোষ্ঠী, যারা রাষ্ট্রের ধ্বংস করতে চায়, যারা অগণতান্ত্রিক ভাবে চলতে চায়, এবং এবং মনার্কি, রাজতন্ত্র, এখানে এই যে অরাজকতা আর কি, সন্ত্রাসবাদীরা ঠিকঠাক মতো ভূমিকা পালন করছে, তারা খারাপ ভূমিকা পালন করছে। শিল্পে ধর্মঘট হচ্ছে, শ্রমিকরা ধর্মঘট করছে, আর মালিক আর শ্রমিকের মধ্যে বিরোধ। সুস্থ পরিবেশ, অনুকূল পরিবেশ কিন্তু নেই, শিল্পে নেই, কৃষিতেও নেই। এমন একটা অবস্থাতে রাজা যিনি ছিলেন বা মনার্কি, সেটা কিন্তু দিশেহারা হয়ে যায়। দিশেহারা হয়ে যায় মানে রাজা কি করবেন সেটা ভেবে পাচ্ছেন না। ঠিক এইরকম অবস্থাতে 1923 সালে একজন মিলিটারি প্রধান বা সামরিক নেতা, তিনি হলেন প্রাইমো ডি রিভেরা। প্রাইমো ডি রিভেরা তিনি শাসন ক্ষমতা দখল করলেন। ত্রয়োদশ অ্যালফান্সো রাজা উপাধি তিনি গ্রহণ করলেন। কে গ্রহণ করলেন? প্রাইমো ডি রিভেরা। এইবার তিনি ক্ষমতায় এসে পার্লামেন্ট ভেঙে দিলেন, পার্লামেন্ট বা আইনসভা ভেঙে দিলেন। আর এই প্রাইমো ডি রিভেরার বিরুদ্ধে জনবিক্ষোভ দেখা দিল। জনগণের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। তারা আন্দোলন করল। এই আন্দোলনের চাপে পড়ে তিনি 1930 সালে, তাহলে 7 বছর তিনি ক্ষমতায় ছিলেন, 1930 সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তারপর স্পেনে একটা সাধারণ নির্বাচন হয়, ইংরেজিতে বলা হয় জেনারেল ইলেকশন। এই নির্বাচনের মাধ্যমে প্রজাতান্ত্রিক সরকার, রিপাবলিকান গভর্নমেন্ট, প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। দেখো, এই যে প্রজাতান্ত্রিক গভর্নমেন্ট, এটা তো ভালো গভর্নমেন্ট, যেখানে রাজা স্বৈরাচারী ছিলেন, স্বেচ্ছাচারী ছিলেন। তাহলে সেই জায়গায় প্রজাতান্ত্রিক গভর্নমেন্ট কী করলো? তারা কিন্তু কিছু সংস্কারমূলক কাজ করলো, উন্নয়নমূলক কাজ করলো এবং আরও কিছু কাজের পরিকল্পনা নিল। এইবার যারা দক্ষিণপন্থী নেতা, যারা জমিদার, জোতদার, তারা কিন্তু এই ধরনের উন্নয়নমূলক কাজকে পছন্দ করেনি। তারা এই প্রজাতান্ত্রিক সরকারের বিরোধিতা করে। দেখো, পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, এই পলিটিক্যাল পার্টিও কিন্তু এর বিরোধিতা করে। আর 1929 সাল হচ্ছে মন্দার বছর। তার যে অর্থনৈতিক প্রভাব, মন্দা অতিরিক্ত উৎপাদন থেকে যোগান বৃদ্ধি পায়, এই যোগান বাজারে আসে, বাজারে
বিক্রেতা কম, বিক্রেতা বেশি, ক্রেতা কম, চাহিদা কম। সুতরাং উল্টো দিকে উৎপাদন বন্ধ হতে বাধ্য। এমনটি অবস্থা হয়েছিল, তার প্রভাব এদেশেও অর্থাৎ স্পেনেও পড়েছে। তাহলে স্পেনে একটা তখন নতুন যে নির্বাচন হলো, সেই নির্বাচিত প্রজাতান্ত্রিক সরকার বড় সমস্যায় পড়ল। রাজনৈতিক ক্ষেত্রে অরাজকতা চলছে, বিরোধিতা করছে বিরোধী দলগুলো। সুতরাং এরকম অবস্থাতে 2 বছর পর 1933 সালে আবার জেনারেল ইলেকশন হলো। জেনারেল ইলেকশনে তোমার দক্ষিণপন্থী তারা কিন্তু জয়লাভ করলো। দেখো, আমি এর আগে বলেছি যে দক্ষিণপন্থীরা তোমার যিনি অর্থাৎ প্রাইমো ডি রিভেরা তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে। এইবার যে ইলেকশন হলো, দ্বিতীয়বার ইলেকশন 1933, এই ইলেকশনে দক্ষিণপন্থীরা জয়লাভ করলো। এবার তাদের দক্ষিণপন্থীরা কেমন কাজ করবে? প্রজাতান্ত্রিক সরকারের কাজ ছিল প্রগতিমূলক, উন্নতমূলক, আর দক্ষিণপন্থী সরকারের কাজ কিন্তু উন্নয়নমূলক নয়। অর্থাৎ এক্ষেত্রে জনগণ বিক্ষুব্ধ হবে, জনগণের মনে রোষ বা ক্রোধ তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। আর শ্রমিকরা ধর্মঘট করবে, এটাও খুব স্বাভাবিক। যাই হোক, এই শাসনকে, দক্ষিণপন্থী শাসনকে মানছে না, অরাজকতা চলছে, রাজনৈতিক হত্যা চলছে। এই সময়ে যে শাসক ছিলেন, দ্বিতীয়বার যিনি শাসক ছিলেন, 1933 সালে নির্বাচিত হয়েছেন দক্ষিণপন্থীদের সরকারের হেড, তিনি রাষ্ট্রপতি হয়েছেন জ্যামেরা, নাম হচ্ছে জ্যামেরা। এই জ্যামেরা তোমার পার্লামেন্টকে ভেঙে দিতে বাধ্য হলো। বিক্ষোভ হচ্ছে, জনগণ বিক্ষোভ করছে, শ্রমিকরা আন্দোলন করছে। এইবার আরেকটা নির্বাচন। তাহলে আমরা দুটো ইলেকশনের কথা বললাম। 31-এর ইলেকশন 1931, 1933 ইলেকশন, এবার 1936 সালের ইলেকশন। 1936 সালের ইলেকশনে স্পেনে আমরা দেখতে পাচ্ছি যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। এই ইলেকশনে মানে গোটা স্পেনে গৃহযুদ্ধ চলছে। এখানে কমিউনিস্ট পার্টি রয়েছে, কমিউনিস্টরা আছে, রিপাবলিকান প্রজাতান্ত্রিক সরকার ছিল ইতিপূর্বে 1931 সালে আমি আলোচনা করেছি, এই রিপাবলিকান আছে। এবার ধরো, এই যে রিপাবলিক গভর্নমেন্ট, একে একটা পক্ষ সমর্থন করছে। আমরা দেখলাম 1933 সালে তোমার তারা রিপাবলিক গভর্নমেন্টের বিপক্ষে ছিল। এবার রিপাবলিক গভর্নমেন্টকে একটা সমর্থন করছে কারা? কমিউনিস্টরা সমর্থন করছে। আর যারা প্রজাতন্ত্র বিশ্বাসী তারা তো সমর্থন করবেই, কি তাই তো? অন্যদিকে দক্ষিণপন্থী যারা, ইতিপূর্বে যে 33-এ সরকারটা ছিল সেটা কোন পন্থী? দক্ষিণপন্থী। আর দক্ষিণপন্থী যাজক, ভূস্বামী, আমি আগেই বলেছি ধনীরা এই দক্ষিণপন্থীদের সাপোর্ট করেছিল। যাজক, অভিজাত, ধর্মযাজক, ভূস্বামী, জমিদার, শিল্পপতি, হ্যাঁ, এরা ফ্রাঙ্কোকে সাপোর্ট করলো। ফ্রাঙ্কো তিনি হলেন প্রজাতন্ত্রের বিরোধী, তিনি হলেন প্রজাতান্ত্রিক জাতীয়তাবাদী। তাহলে সমগ্র স্পেন দুটি ভাগে ভাগ হইল। একটা প্রজাতান্ত্রিক পন্থী, অর্থাৎ প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন করে, আর একটা হলো জাতীয়তাবাদী। বিদ্রোহী কারা আমি বলেছি? বিদ্রোহী এখানে ভূস্বামী, জমিদার, শিল্পপতি, এরা জেনারেল ফ্রাঙ্কোকে অর্থাৎ তাকে সমর্থন করলো। আর বিদ্রোহীরা হলো জাতীয়তাবাদী,
আর গভর্নমেন্টের পক্ষে অর্থাৎ রিপাবলিকান যে সরকার ছিল সেই সরকারে তোমার ফ্রাঙ্কো বিরোধিতা করেন। এবার এই যে ফ্রাঙ্কোর কে দেখা যাচ্ছে যে স্পেনের জমিদার জোরদার ভূস্বামী শিল্পপতি তারা সাপোর্ট করছে। এবার বিশ্বের বিভিন্ন দেশ এই গৃহযুদ্ধে অর্থাৎ একদিকে ফ্রাঙ্কো তারা তারা একটা নীতি গ্রহণ করেছেন, তাকে সমর্থন করছেন কারা? বিদেশের শক্তি হিটলার এবং মুসোলিনি ফ্রাঙ্কোকে সমর্থন করে। এবং হিটলার মুসোলিনি সমর্থন করার উদ্দেশ্য হলো যে জেনারেল ফ্রাঙ্কোকে শাসন ক্ষমতায় নিয়ে এসে সেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আদর্শের দিক থেকে হিটলার একনায়কতন্ত্রের নেতা, মূল শাসক, আবার সেখানে হিটলার হচ্ছে নাৎসিবাদী শাসক, আর ফ্যাসিবাদী সেটাও একনায়কতন্ত্র, তিনি হলেন মুসোলিনি। তাহলে এই মুসোলিনি এবং হিটলার ফ্রাঙ্কোকে অর্থাৎ মিলিটারি হেড, ফ্রাঙ্কো মিলিটারি হেড, তাকে সমর্থন করবেন, এটা স্বাভাবিক। দুই নম্বর হচ্ছে যে রাশিয়া কিন্তু সাপোর্ট করলো কাদের পক্ষ? গভর্নমেন্টের পক্ষে সাপোর্ট করলো রাশিয়া, প্রজাতান্ত্রিক সরকারকে সাপোর্ট করেছিল, কিন্তু রাশিয়া বিভিন্ন দিক থেকে সাহায্য করেছিল। অন্যদিকে হিটলার মুসোলিনি 50,000 স্বেচ্ছাসেবক বাহিনী ফ্রাঙ্কোর পক্ষে পাঠান, যার ফলে মানে কি বলবো, ফ্রাঙ্কো ক্ষমতাসীন হন এবং তার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর ইংল্যান্ড এবং ফ্রান্স তোষণ নীতি গ্রহণ করে। এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা হিটলার মুসোলিনির বিরুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্স দেখাতে পারেনি, যার জন্যে ফ্রাঙ্কো এই গৃহযুদ্ধে জয়লাভ করে তিনি শাসন ক্ষমতা দখল করেন 1936 সালে এবং তিনি 1939 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। আরেকটা বিষয়, এই স্পেনের যে গৃহযুদ্ধ, এটা যাতে ওই দেশে সীমাবদ্ধ থাকে তার জন্যে বিশ্বের 27টা দেশ নিরপেক্ষ ছিল। এই 27টা দেশ কোনো পক্ষই নেয়নি, যেটা হিটলার মুসোলিনি সরাসরিভাবে একটা পক্ষ নিয়েছিল ফ্রাঙ্কোর পক্ষে, আর সোভিয়েত রাশিয়া ফ্রাঙ্কোর বিরোধী পক্ষে তোমার সমর্থন জানিয়েছিল। একটা হলো তার কারণ সোভিয়েত রাশিয়া হলো সমাজতান্ত্রিক দেশ, মার্কস লেনিনের আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই মার্কস লেনিনের যে আদর্শ, সমাজতন্ত্রের যে আদর্শ, সেটা ফ্যাসিবাদের বিরোধিতা করে, আর নাৎসিবাদ ফ্যাসিবাদকে সমর্থন করে না। আর ইংল্যান্ড এবং ফ্রান্স গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের উচিত ছিল জেনারেল ফ্রাঙ্কোর বিরুদ্ধে লড়াই করা, এবং সেখানে যারা ফ্রাঙ্কোর বিরুদ্ধে লড়াই করছে বা সেই প্রজাতান্ত্রিক রিপাবলিকান গভর্নমেন্ট, তাকে সাপোর্ট করা উচিত ছিল। এবার রিপাবলিকান গভর্নমেন্টকে শক্তি প্রয়োগ করে ফ্রাঙ্কো ক্ষমতা দখল করলো, আর সেক্ষেত্রে হিটলার সরাসরি সাহায্য করেছেন, মুসোলিনি সাহায্য করেছে। আমি পরিসংখ্যান দিয়ে বললাম 50,000 স্বেচ্ছাসেবক, মানে তারা মিলিটারি, তারা ফ্রাঙ্কোকে সাহায্য করেছিলেন এবং সামরিক শক্তি প্রয়োগ করে গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো জয়লাভ করেন। তাহলে আমরা দেখছি যে এক্ষেত্রে মানে গণতন্ত্রের পরাজয় হলো, আর সমাজতন্ত্রের পরাজয় হলো। নাৎসিবাদী ফ্যাসিবাদী যে শক্তি, একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা, ডিক্টেটরশিপ, ওয়ান পার্টি, ওয়ান নেশন, ওয়ান স্টেট, ওয়ান লিডার, যে মানে এই আদর্শকে গুরুত্ব দেয়। ওয়ান লিডার থাকবে, গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকবে না, জনগণের ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না, সম্পত্তির উপরে ব্যক্তিগত মালিকানা থাকবে, কিন্তু সেখানে কঠোর নিয়ন্ত্রণ। আর এই জেনারেল ফ্রাঙ্কোকে ফ্রান্সের এই স্পেনের যারা যাজক
ধর্মযাজক, যারা শোষক, এবং স্পেনের যারা জমিদার, স্পেনের যারা জোতদার এবং স্পেনের শিল্পপতি ধনী, তারা ফ্রাঙ্কোকে সমর্থন করেন। তাই আমরা এখান থেকে শিক্ষা নেব যে এই স্পেনের গৃহযুদ্ধে তোমার মানে অশুভ শক্তি এক না একটা শাসনে জয়লাভ করেছিল, যেখানে স্পেনে এত মানে ন্যাশনালিজম, দেশপ্রেম গড়ে উঠেছিল যে নেপোলিয়ন বোনাপার্টের মতো একজন দুর্ধর্ষ শাসক, সাম্রাজ্যবাদী, তিনিও কিন্তু পরাজিত হয়েছিল স্পেনবাসীর কাছে। তার কারণ সেখানে ন্যাশনালিজম কাজ করেছিল। সেটা কিন্তু 1800 সালের প্রথম দিকে এই এই যুদ্ধে হয়েছিল। কিন্তু স্পেনের অবস্থা আমি আগেই বলেছি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে খুবই খারাপ অবস্থা। তাহলে এটা ভালো করে দেখতে হবে, ভালো করে পড়বে। এবং আমরা যে ইলেকশান, ফেয়ার ইলেকশান তো স্পেনের গৃহযুদ্ধের সময় গৃহযুদ্ধ চলছে, সেখানে থার্ড টাইম যে ইলেকশান 1936 সালে জেনারেল ইলেকশান, এখানে কিন্তু যথাযথভাবে ইলেকশান কার্যকরী হয় না। যে গণতন্ত্রেও যদি ইলেকশান নিরপেক্ষভাবে স্বাধীনভাবে না হয়, অবাধ নির্বাচন না হয়, হ্যাঁ, তাহলে ডেমোক্রেসি ভ্যালুলেস। ডেমোক্রেসিকে আমরা ডেমোক্রেসি বলবো না, রিয়াল ডেমোক্রেসি নয়, এটা নামে মাত্র ডেমোক্রেসি। এই বলে আজকের মানে জেনারেল ফ্রাঙ্কো সম্পর্কে উত্তর তোমরা দিতে পারবে। আর স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে মানে খুঁটিনাটি বিষয় তোমরা আলোচনা করতে। এখানে আশা করি এখানে বড় প্রশ্ন দেবে না, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং খাতায় লিখে নেবে। এই বলে আমার আলোচনা আজকে শেষ করলাম।